আগের ক্লাসে আমরা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন দেখো, আমরা একটা কঠিন পদার্থের, মনে করো একটা ধাতুর পাতলা পাত নিলাম, এরকম একটা পাতলা পাত নিলাম, যার T1 উষ্ণতায়, দেখো T1 উষ্ণতায় ক্ষেত্রফল A1। এবার আমরা কি করলাম, এর তাপমাত্রা বৃদ্ধি করছি। ধরো তাপমাত্রা বৃদ্ধি করে T2 করা হলো, T2 উষ্ণতায় ক্ষেত্রফল হলো S2। তাহলে আমরা তাপমাত্রা বৃদ্ধি করলাম, বৃদ্ধি করার ফলে এই যে একটা পাতলা ধাতব পাত আমরা নিয়েছি, তার ক্ষেত্রফল হলো S2। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, এটা সমান S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1। তাহলে আমরা এটা কি আলোচনা করলাম না, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে দেখো আবার বলে দিই যে আমরা মনে করো একটা পাতলা ধাতব পাত নিয়েছি, যার T1 উষ্ণতায় ক্ষেত্রফল S1, তাপমাত্রা বৃদ্ধি করে যখন আমি T2 করলাম, ক্ষেত্রফলটাও বেড়ে গেল, ক্ষেত্রফলটা বেড়ে হলো S2। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1। এখন দেখো এখানে আমরা অনুরূপ ভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক আমরা আলোচনা করব। প্রথমে দেখো এই যে S2 মাইনাস S1, এটা ক্ষেত্রফল বৃদ্ধি, তার মানে এর একক ক্ষেত্রফলের একক। S1 এটা ক্ষেত্রফলের একক। তাহলে এই যে S2 মাইনাস S1 বাই S1 দুটো সমজাতীয় রাশির অনুপাত। তাহলে বিটার একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল। তাহলে আমরা যদি এরকম একটা প্রশ্ন পাই যে দেখাও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না, তাহলে এর উত্তর হবে এটা। তাহলে দেখো, তাহলে বিটার একক তাহলে কি হবে না, বিটার একক হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। তাহলে এটা হলো SI তে একক। তাহলে বিটার মাত্রীয় সংকেত কি হবে, তাহলে বিটার মাত্রীয় সংকেত হবে এটা। ঠিক আছে, সকলে বুঝতে পারলে? এবার আমরা আলোচনা করব কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো কঠিনের আয়তন
প্রসারণ গুণাঙ্ক, এটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করি। মনে করো আমরা একটা ধাতব আয়ত ঘনক নিলাম, ঠিক আছে? তাহলে কি করলাম, আমরা একটা ধাতব আয়ত ঘনক নিয়েছি যার T1 উষ্ণতায় আয়তন V1। এবার আমরা এর উষ্ণতা বৃদ্ধি করলাম, মনে করো উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলো, তাহলে আয়তন বেড়ে গেল, আয়তন বেড়ে হলো V2। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা মানে V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। এবার দেখ, তাহলে আমরা ওই প্রশ্ন আরেকবার আলোচনা করে নিই। কি প্রশ্ন না, তোমার পরীক্ষায় এমন করলো যে দেখাও কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তনের এককের উপর নির্ভর করে না। তাহলে V2 মাইনাস V1 আয়তন প্রসারণ এর একক আয়তনের একক, V1 প্রাথমিক আয়তন এর একক আয়তনের একক। তাহলে এই যে V2 মাইনাস V1 বাই V1 এটা হলো দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাহলে এটার একক থাকছে না। তাহলে গামার একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল। তাহলে একইভাবে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি কি হতে পারে? পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। পার কেলভিন এটা কি SI তে একক। তাহলে দেখ, তাহলে এই যে আলফা বিটা এবং গামা, তাহলে আলফা বিটা এবং গামা প্রত্যেকটার ক্ষেত্রে এর একক একই ধরনের, পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন। তাহলে তিনটেরই SI তে একক কি? তিনটেরই SI তে একক হলো পার কেলভিন এবং তিনটেরই মাত্রীয় সংকেত একই, ঠিক আছে? তাহলে তিনটেরই মাত্রীয় সংকেত একই। এবার দেখ, এবার যদি পরীক্ষায় পড়ে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, কি আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, তাহলে আমরা কি বলবো? দেখ, আমরা কঠিনে কি বলেছি? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞা, সেখানে আমরা কি বলেছি না কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আমি অনুরূপ ভাবে এই সংজ্ঞাগুলো বলছি। দেখ, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকে বলে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? কোন কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে বলে ওই কঠিন পদার্থের
আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার দেখ, তাহলে এই যে তিনটে গুণাঙ্ক আমরা শিখলাম, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? দেখ, দেখো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণ, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ। এটা উদাহরণ দিয়ে তোমাদের আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। মনে করো একটা পদার্থ আছে, তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি হবে? 2 আলফা, মানে 24 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এর আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? 3 আলফা, তাহলে 36 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে দেখ, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণ। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, আলফা মানে β/2। আবার দেখ, আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ। তাহলে আমি এখানে আলফাকে এইভাবে লিখতে পারি, আলফা মানে γ/3। তাহলে এই দুটো থেকে দেখ, আলফা মানে β/2 মানে γ/3। তাহলে এটা হলো আলফা, বিটা ও গামার মধ্যে পারস্পরিক সম্পর্ক। ঠিক আছে, এবার আমরা একটা দুটো অঙ্ক আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো 2025 সালে মাধ্যমিকে এখান থেকে অঙ্ক এসেছে, তাই আমরা এখান থেকে আগের দিন মানে আগের ক্লাসে আমরা কয়েকটা অঙ্ক আলোচনা করেছিলাম। আজকেও আমরা কয়েকটা অঙ্ক আলোচনা করব। দেখ, তাহলে প্রথম অঙ্ক। আচ্ছা, আমি যে অঙ্কগুলো করাচ্ছি তোমরা এই যে বই দেখো, ছায়া প্রকাশনীর 10ম শ্রেণীর ভৌত বিজ্ঞান সহায়িকা বই থেকে তোমরা পেয়ে যাবে, এবং থিওরি তোমরা ছায়া প্রকাশনীর 10ম শ্রেণীর যে টেক্সট বই সেখান থেকে পেয়ে যাবে। তাহলে দেখ, প্রথম যে অঙ্ক, একটা অঙ্ক আমি আলোচনা করি। দেখ, বলছে তামার একটি বৃত্তাকার রিং এর ব্যাসার্ধ 5 সেমি, উষ্ণতা 200 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হলে ব্যাসার্ধ কত হবে? তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেয়া আছে,
17 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে অঙ্কটা আমরা বুঝিয়ে নেব। কি বলছি, যে তামার একটা বৃত্তাকার রিং আছে, মানে এরকম একটা বৃত্তাকার রিং আছে, এটা হলো তার ব্যাসার্ধ। তাহলে তামার একটা বৃত্তাকার রিং আছে যার ব্যাসার্ধ 5 সেমি। উষ্ণতা 200 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হলে ব্যাসার্ধ কি হবে? তাহলে দেখো, আমরা এখানে কি ফর্মুলা ব্যবহার করব? অন্তিম ব্যাসার্ধ R2 মানে R1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1 হলো। তাহলে দেখো, এখানে প্রাথমিক ব্যাসার্ধ কত? 5 সেমি। প্রাথমিক উষ্ণতা এখানে বলেনি, কি বলেছে? উষ্ণতা বৃদ্ধি বলেছে। তাহলে দেখো, T2 মাইনাস T1 এটা বলেছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেয়া আছে। তাহলে দেখো, R1 হলো 5 ইন্টু 1 প্লাস আলফা 17 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 200। দেখো, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 5.017 সেমি। তাহলে ব্যাপারটা বুঝে নাও। বলেছে তামার তৈরি একটা বৃত্তাকার রিং আছে যার ব্যাসার্ধ 5 সেমি। উষ্ণতা 200 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়ানো হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে প্রাথমিক ব্যাসার্ধ R1 5 সেমি, উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1 এটা 200 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে অন্তিম ব্যাসার্ধ R2 মানে R1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1, তাহলে এটা হলো অন্তিম ব্যাসার্ধ। তাহলে এই অঙ্কটা তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনীর যে সহায়িকা বই, তার পেজ নাম্বার 110, উদাহরণ 1। এবার দেখ, আমি আরো একটা অঙ্ক আলোচনা করব, লক্ষ্য কর। কি বলছে? দেখো, ধাতুর তৈরি একটি গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হলে আয়তন 0.3% বৃদ্ধি পায়। তাহলে ধাতুর আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? ঠিক আছে, দেখ, তাহলে এখানে কি বলা হচ্ছে লক্ষ্য করো। তাহলে ব্যাপারটা ভালো করে সকলে বুঝে নাও। কি আছে অঙ্কটা? ধাতুর তৈরি একটি গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি বাড়ানো হলে আয়তন 0.3% বৃদ্ধি পায়। তাহলে ধাতুর আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? দেখো তো, আমরা ঠিক একটু আগে শিখেছি আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। দেখো, এটা আমরা শিখেছি। তাহলে
প্রাথমিক আয়তন কত আমি ধরে নিলাম ভি। এই যে গোলক তার প্রাথমিক আয়তন আমি ধরে নিচ্ছি V1 সমান ভি, অন্তিম আয়তন হচ্ছে V2। তাহলে আয়তন প্রসারণ কত? V2 মাইনাস V1, 0.3%। কার কার 0.3%? প্রাথমিক আয়তনের 0.3%। একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো প্রথমে আয়তন ছিল 100, তাহলে তার 0.3% মানে কত? 0.3। তাহলে প্রথমে আয়তন ছিল মনে করো 100 সেমি কিউব, আয়তন বাড়লো 0.3 সেমি কিউব। তাহলে V2 মাইনাস V1 0.3% ভগ্নাংশে করলে বাই 100। কার? না প্রাথমিক আয়তনের। উষ্ণতা কত বাড়ানো হয়েছে? T2 মাইনাস T1 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখ, তাহলে V2 মাইনাস V1 আমি বসাচ্ছি 0.3 ভি তলায় 100। V1 এটাকে আমি ভি ধরে নিয়েছি, T2 মাইনাস T1 এটা হলো 50। ঠিক আছে, এবার দেখ আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে এখানে আমি এটাকে এমন লিখছি 3/10, এটা 100, ভিটা আমার কেটে গেল, হলো 50। তাহলে দেখো 3/5 মানে 0.6। এখানে দেখো 1 2 3 4 চারটে শূন্য, তাহলে উপরে উঠলে 10 টু দি পাওয়ার -4। তাহলে আমি এইভাবে লিখবো 6 ইন্টু 10 টু দি পাওয়ার -5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হলো ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, সকলে বুঝলে বিষয়টা? এবার দেখ, এই যে অঙ্ক তোমরা ছায়া প্রকাশনীর সহায়িকা বইয়ের পেজ নাম্বার 100-তে পেয়ে যাবে। উদাহরণ 2। তাহলে এটা তোমরা ছায়া প্রকাশনীর সহায়িকা বই পেজ নাম্বার 110-এ পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখ আমরা আর একটা অঙ্ক আলোচনা করব। তাহলে তোমরা লক্ষ্য করো, তোমরা এই যে ছায়া প্রকাশনীর যে সহায়িকা বই দেখছো, তোমরা এটা যদি ফলো করো এরকম আরো অনেক উদাহরণে অঙ্ক বা অতিরিক্ত প্রয়োগমূলক প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এবার দেখো আমরা আর একটা অঙ্ক আলোচনা করব। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে 50 সেমি ও
50.03 সেমি। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? ঠিক আছে, তাহলে দেখ, লক্ষ্য করো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য কি কি বলে দিচ্ছে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্য 50 সেমি, 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্য 50.03 সেমি। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? তাহলে দেখো, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা মানে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখানে দেখো, প্রাথমিক উষ্ণতা কত? প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্তিম উষ্ণতা কত? 50 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাথমিক দৈর্ঘ্য 50 সেমি, অন্তিম দৈর্ঘ্য 50.03 সেমি। তাহলে আলফা মানে L2 মাইনাস L1। তাহলে দেখো, L2 হলো 50.03 মাইনাস 50, তাহলে বাই L1 এটা 50 ইন্টু T2 মাইনাস T1, 50 মাইনাস 0। তাহলে উপরটা দেখো, 0.03 বিয়োগ করলে 0.03, নিচে 50 ইন্টু 50 হলো। তাহলে এটা দেখো 3/100 হলো, 3/100, এটা 5 ইন্টু 5 ইন্টু 100। তাহলে এইরকম একটা ক্যালকুলেশন আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার তাহলে আলফা লক্ষ্য করো, এখন এই যে আমরা নিচে যে ক্যালকুলেশনটা পেয়েছি, এই যে 5 ইন্টু 5, তাহলে 3/25। তাহলে দেখো 3/25, এটা যদি আমরা ভাগ করে নিই, এটা হবে 0.12। এটা দেখো 100 ইন্টু 100, ওপরে উঠলে 10⁻⁻⁴, তাহলে এটা হচ্ছে 12 ইন্টু 10⁻⁻6 বা ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে দেখো, এটা তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনীর সহায়িকা বই, পেজ নাম্বার 111, উদাহরণ 3। এবার দেখো, আমরা একটা দুটো প্রয়োগমূলক প্রশ্ন আলোচনা করব। প্রথম দেখো, প্রথম একটা প্রশ্ন আমি তোমাদের আলোচনা করি, সেটা হলো, এটা পেয়ে যাবে ছায়া প্রকাশনীর পেজ নাম্বার 97, কোশ্চেন 11। কি প্রশ্ন? দেখো, দুটি ভিন্ন উপাদানের দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য সকল উষ্ণতায় সমান থাকার শর্ত নির্ণয় করো। তাহলে প্রশ্নটা কি বলছে? দুটো ভিন্ন উপাদানের দণ্ড আছে,
এদের যে দৈর্ঘ্যের পার্থক্য এটা সকল উষ্ণতাতে অপরিবর্তিত থাকবে। মানে ব্যাপারটা এইভাবে তোমরা লক্ষ্য করো, মনে করো এইটা একটা দণ্ড, এইটা একটা দণ্ড, এটা এ, এটা বি। এর প্রথমে দৈর্ঘ্য ছিল L1, এর ছিল L2। আমি ধরে নিলাম L1 টা গ্রেটার দেন L2। তাহলে এদের এখন দৈর্ঘ্যের পার্থক্য কত? L1 মাইনাস L2 হলো। তাহলে এটা হলো এদের এখন দৈর্ঘ্যের পার্থক্য। এবার ধরো আমি উষ্ণতা বৃদ্ধি করলাম, একটা নির্দিষ্ট উষ্ণতায় এই L1 টা বেড়ে হয়েছে L1 ড্যাশ, L2 টা বেড়ে হয়েছে L2 ড্যাশ। তাহলে এই অবস্থায় এই দুটো দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য কত? L1 ড্যাশ মাইনাস L2 ড্যাশ। প্রশ্নে বলছে এইটা সর্বদা অপরিবর্তিত থাকবে। তাহলে তোমরা ব্যাপারটা আবার বুঝে নাও। এইটা একটা দণ্ড যার উপাদান এ, তার প্রাথমিক দৈর্ঘ্য L1। এটা আর একটা দণ্ড যার প্রাথমিক দৈর্ঘ্য L2। আমি ধরে নিচ্ছি L1 টা L2 অপেক্ষা বড়। তাহলে প্রথমে এই দুটো দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য কত? L1 মাইনাস L2। এরপর আমরা উষ্ণতা বৃদ্ধি করেছি, একটা নির্দিষ্ট উষ্ণতায় L1 টা বেড়ে হয়েছে L1 ড্যাশ, L2 টা বেড়ে হয়েছে L2 ড্যাশ। তাহলে দৈর্ঘ্যের পার্থক্য কত হয়েছে? L1 ড্যাশ মাইনাস L2 ড্যাশ। এইটা সকল উষ্ণতায় অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো, তাহলে আমি L2 ড্যাশকে বাঁদিকে নিয়ে এলাম, মাইনাস L2, L1 কে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে হলো এটা। এবার দেখো এটা কি? দ্বিতীয় দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ L2 ড্যাশ মাইনাস L2। এটা কি? দ্বিতীয় দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ। তার মানে প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইনটু উষ্ণতা বৃদ্ধি। ধরো আমি ধরে নিচ্ছি এ দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা 1, বি দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা 2, এবং আমরা উষ্ণতা বৃদ্ধি করেছি টি। তাহলে এবার দেখো এটা কি? L1 ড্যাশ মাইনাস L1 দ্বিতীয় দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইনটু উষ্ণতা বৃদ্ধি। তাহলে টি কেটে গেল। আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি L1 আলফা 1 সমান L2 আলফা 2। তাহলে এটাকেও তুমি প্রয়োজনীয় শর্ত বলতে পারো, অথবা তুমি এইভাবে বলতে পারো L1 বাই L2 আলফা 2 বাই আলফা 1। তাহলে এদের দৈর্ঘ্যের অনুপাতটা কেমন হবে? L1 বাই L2 সমান হবে আলফা 2 বাই আলফা 1। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে আবার বলি, তাহলে যদি এদের দৈর্ঘ্যের অনুপাত L1 বাই L2 সমান আলফা 2 বাই আলফা 1 হয়, বা L1 আলফা 1 সমান L2 আলফা 2 হয়, তাহলে এই যে দুটো দণ্ড এদের সকল উষ্ণতায় দৈর্ঘ্যের পার্থক্য অপরিবর্তিত থাকবে। কি ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখ, আমরা আরো একটি প্রয়োগমূলক প্রশ্ন আলোচনা করব। লক্ষ্য করো,
দেখো প্রশ্নটা কি বলছে, কোন উষ্ণতাতে একটি ধাতব স্কেল সঠিক পাঠ দেয়। তাহলে প্রশ্নটা কি, কোন উষ্ণতাতে একটি ধাতব স্কেল সঠিক পাঠ দেয়। হলো অন্য যে কোনো উষ্ণতাতে এটি সঠিক পাঠ দেয় না কেন। এবার দেখ, তাহলে ব্যাপারটা কি, প্রশ্নটা লক্ষ্য করো। তাহলে প্রশ্নটা কি বলছে, কোন উষ্ণতাতে একটি ধাতব স্কেল সঠিক পাঠ দেয়। দেখো এই প্রশ্ন এর উত্তর তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনের সহায়িকা বই, পেজ নাম্বার 97, প্রশ্ন 14। তাহলে ছায়া প্রকাশনের সহায়িকা বই পেজ নাম্বার 97, প্রশ্ন 14তে এর উত্তর তোমরা পেয়ে যাবে। এবার দেখ, তাহলে একটা ধাতব স্কেল যে তাপমাত্রায় এটা অংশাঙ্কিত, একমাত্র সেই তাপমাত্রাতে এটা সঠিক পাঠ দেবে। মানে যে উষ্ণতাতে এটা দাগ কাটা হয়েছে, তৈরি করা হয়েছে, সেই উষ্ণতাতেই এটা সঠিক পাঠ দেবে। আমি একটা সাধারণ উদাহরণ তোমাদের আগে দিই। মনে করো এটা ধাতু তৈরি একটা স্কেল, এটা 0, এটা 100 সেমি। মনে করো এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অংশাঙ্কিত, ঠিক আছে। এখন কোন একটা জায়গায় বা ওই জায়গায় উষ্ণতা বেড়ে মনে করো 45 ডিগ্রি হলো। তাহলে এই যে ধাতব স্কেল এটা প্রসারিত হয়ে গেল। মনে করো এইটা প্রসারিত হয়ে এমন হয়েছে, এটা স্কেলটা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাপমাত্রা বেড়ে 45, কিন্তু এই যে স্কেলটা যে দৈর্ঘ্য বেড়ে গেল, এর লেখাটা কি চেঞ্জ হলো? এর তো লেখাটা 100 সেমি আছে। এইবার তুমি যখন কোনো একটা কিছু মাপলে, ধরো এইটার সাহায্যে তুমি মেপে বললে 100 সেমি বা 1 মিটার, আসলে এটা কি 100 সেমি নয় তো, কারণ এই যে স্কেলটায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অংশাঙ্কিত, তাহলে এইখান থেকে এটা 100 সেমি, তাপমাত্রা এখন 45 ডিগ্রি। মনে করো আমি উদাহরণ স্বরূপ ধরছি, এই যেটা 100 সেমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল, এটা এখন হয়ে গেছে 101, হয়ে গেছে 101, কিন্তু লেখাটা আমাকে কি দেখাচ্ছে? লেখা দেখাচ্ছে 100 সেমি। তাহলে প্রকৃত পাঠ 101, স্কেল আমাকে কত দেখাচ্ছে? 100। তাহলে প্রকৃত পাঠ
স্কেল প্রদর্শিত পাঠ অপেক্ষা বেশি হবে। তাহলে দেখো আবার বলি, স্কেলটা যে উষ্ণতায় নির্মিত বা অংশাঙ্কিত তার থেকে বেশি উষ্ণতায় প্রকৃত পাঠ স্কেল প্রদর্শিত পাঠ অপেক্ষা বেশি হবে। এবার মনে করো উষ্ণতা কমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবে স্কেল সংকুচিত হয়ে গেছে। মনে করো সংকুচিত হয়ে এটা 99 সেমি হয়ে গেছে, কিন্তু স্কেলের দাগটা তো চেঞ্জ হয়নি। স্কেলের যে দাগ, যেটা লেখা, সেটা চেঞ্জ হয়েছে কি? সেটা চেঞ্জ হয়নি। তুমি আমি আলোচনা করছি বলে বুঝতে পারছি, কিন্তু যদি এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধরো এই স্কেল দিয়ে মেপে আমি কোনো একটা দৈর্ঘ্য পেলাম 100 সেমি, কিন্তু সেটা আসলে কত? আসলে 99 সেমি। কি ব্যাপারটা বোঝা গেল? তাহলে আবার বলি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা সঠিক 100 সেমি, উষ্ণতা কমে হয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে যেটা 100 সেমি ছিল সেটা কমে হয়ে গেছে 99, কিন্তু স্কেলের দামটা তো চেঞ্জ হয়নি। তার মানে স্কেল যেটাকে বলছে 100 সেমি সেটা আসলে 99 সেমি। তাহলে প্রকৃত পাঠ 99, স্কেল প্রদর্শিত পাঠ কত? 100 সেমি। তাহলে প্রকৃত পাঠ স্কেল প্রদর্শিত পাঠ অপেক্ষা কম হবে। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা ছায়া প্রকাশনীর সহায়িকা বই পেজ নাম্বার 97 প্রশ্ন 14 পেয়ে যাবে। এবার দেখ, এবার আমরা একটা প্রয়োগমূলক প্রশ্ন আলোচনা করব। সেটা হলো, এবার দেখ, এবার আমি যে প্রশ্নটা আলোচনা করব সেটা হলো দোলক ঘড়ি শীতকালে ফাস্ট ও গ্রীষ্মকালে স্লো যায় কেন? দেখো, দোলক ঘড়ি শীতকালে ফাস্ট ও গ্রীষ্মকালে স্লো যায় কেন? তাহলে এটা, এই প্রশ্নের উত্তর তোমরা ছায়া প্রকাশনীর সহায়িকা বই পেজ নাম্বার 99 কোশ্চেন 27 পেয়ে যাবে। তাহলে দেখ প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, তাহলে দেখো প্রশ্নটা হলো যেটা দোলক ঘড়ি শীতকালে ফাস্ট ও গ্রীষ্মকালে স্লো যায় কেন? দেখো, পেন্ডুলাম ঘড়ি, এটা হলো তার পেন্ডুলাম। এই যে এটা দুলছে, এর দোলনকালের উপর ভিত্তি করে ঘড়িটা নির্মিত। এখন এর যে দোলনকাল ভ্যারিজ অ্যাজ ওয়ান, এটা ভ্যারিজ অ্যাজ রুট এল। রুট এলটা হলো কার্যকর দৈর্ঘ্য। সেটা কি? যে বিন্দু থেকে ঝুলছে আর নিচে এই যে পিণ্ড, তার যে কেন্দ্র বা ভর কেন্দ্র পর্যন্ত এই যে দূরত্ব, এটাকে বলে এর কার্যকর দৈর্ঘ্য। দেখ, এই যে পেন্ডুলাম ঘড়ি, এর ঝুলন বিন্দু থেকে এই যে পিণ্ড, তার যে ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলে কার্যকর দৈর্ঘ্য।
তাহলে এর দোলনকাল ভ্যারিজ অ্যাজ √l। এখন এই যে সেকেন্ড দোলক, যার দোলনকাল হলো 2 সেকেন্ড, যে সেকেন্ড দোলক তার দোলনকাল 2 সেকেন্ড। এখন গ্রীষ্মকালে উষ্ণতা বৃদ্ধি পেলে এই যে ধাতব দণ্ড এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে দোলনকাল বেড়ে গেল। এখন দোলনকাল বেড়ে গেল, আবার শীতকালে এই দণ্ড সংকুচিত হলো, তাহলে দোলনকাল কমে গেল। এখন এই ব্যাপারটা ঠিক কেমন দেখো, ধরো একদিন মানে হলো ৮৬,৪০০ সেকেন্ড, তাহলে দোলনকাল 2 সেকেন্ড, তাহলে একদিনে পূর্ণ দোলন কতবার হচ্ছে? ৪৩,২০০ বার। তাহলে দেখ, ঘড়ি বোঝে তার পূর্ণ দোলন, তাহলে একটা সেকেন্ড দোলক, তার একবার দুলতে সময় লাগে 2 সেকেন্ড। সে বোঝে যে ৪৩,২০০ বার পূর্ণ দোলন হলে তবে একদিন। এবার দেখ, তাহলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য কার্যকর দৈর্ঘ্য বেড়ে গেল, দোলনকাল বেড়ে গেল। উদাহরণস্বরূপ মনে করো 2.1 সেকেন্ড হয়ে গেল, তাহলে ৪৩,২০০ বার দুলতে ৮৬,৪০০ সেকেন্ডের বেশি সময় লাগবে, তবে সে বলবে একদিন। তাহলে আমরা কি দেখলাম? ঘড়ি স্লো। আবার দেখো অনুরূপ ভাবে শীতকালে উষ্ণতা হ্রাস পেয়েছে, কার্যকর দৈর্ঘ্য কমে গেছে, দোলনকাল কমে গেছে, মনে করো হয়েছে ১.৯ সেকেন্ড। তাহলে এই অবস্থায় ৪৩,২০০ বার দুলতে নিশ্চয়ই ৮৬,৪০০ সেকেন্ড লাগবে না, আরো কম সময় লাগবে, অনেক কম সময় লাগবে। তাহলে ঘড়ি হলো ফাস্ট। এইবার দেখো ব্যাপারটা তোমাদের আরেকটু আমি বলি। মনে করো, ধরো আজ সকাল ৬টা, এটা থেকে কালকে সকাল ৬টা, সঠিক ঘড়ি ৪৩,২০০ বার পূর্ণ দোলন সম্পন্ন করেছে, একদম সকাল পরের দিন সকাল ৬টা মানে এরও সকাল ৬টা। এখন গ্রীষ্মকাল, তাহলে এর দোলনকাল বেড়ে গেছে। মনে করো দোলনকাল বেড়ে যাওয়ার জন্য এই ঘড়িটার ৪৩,২০০ বার পূর্ণ দোলন সম্পন্ন করতে ২৪ ঘন্টা ১০ মিনিট সময় লাগলো। তার মানে পরের দিন যখন আসল ঘড়ি দেখাবে ৬টা ১০, এ তখন দেখাবে ৬টা, তাহলে ঘড়িটা স্লো। আবার একইভাবে শীতকালে দোলনকাল কমে গেছে, তাহলে ৪৩,২০০ বার পূর্ণ দোলন সম্পন্ন করতে মনে করো এই ঘড়িটার সময় লেগেছে ২৩ ঘন্টা ৫০ মিনিট। তার মানে কালকে যখন সকাল ৫টা ৫০ মিনিট, এই ঘড়ি বলে দিচ্ছে সকাল ৬টা, তার মানে এই ঘড়ি ফাস্ট। তাহলে দেখো, এটা তোমরা পেয়ে যাচ্ছ ছায়া প্রকাশনীর সহায়িকা বই, পেজ নাম্বার ৯৯, প্রশ্ন ২৭। এবার দেখো, এবার যে প্রশ্নটা আলোচনা করব সেটা ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। কি প্রশ্ন? রেল লাইনের
পরপর দুটি রেলের জোড়ার মুখে কিছুটা ফাঁক রাখা হয় কেন? দেখ, প্রশ্নটা হলো রেল লাইনের পরপর দুটি রেলের জোড়ার মুখে কিছুটা ফাঁক রাখা হয় কেন? ঠিক আছে, এটা মাধ্যমিক 2025-এ এসেছিল। এই প্রশ্ন তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনীর সহায়িকা বই, পেজ নাম্বার 98, কোশ্চেন 18। তাহলে দেখ, মনে করো এই যে রেল লাইনের পরপর দুটো রেল, এখানে কিছুটা ফাঁক রাখা হয়, এর কারণটা কি? দেখ, ধরো আমাদের শীতকাল আসছে, গ্রীষ্মকাল আসছে। শীতকালে একটা সর্বনিম্ন তাপমাত্রা আছে, গ্রীষ্মকালে একটা সর্বোচ্চ তাপমাত্রা আছে। তাহলে এই যে কোনো একটা জায়গায় শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা মনে করো 8 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই জায়গায় গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা মনে করো 42 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে শীতকালে যখন 8 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে যে গ্রীষ্মকালে যেদিন 42 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তাহলে এটা দৈর্ঘ্যে বাড়বে। কি ব্যাপারটা বোঝা গেল? ধরো শীতকালে যেদিন সর্বনিম্ন উষ্ণতা মানে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাকে কি খেয়াল রাখতে হচ্ছে যে এই জায়গায় গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা হয় 42, তাহলে 8 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখন 42 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এর দৈর্ঘ্য বাড়বে। আবার যখন ট্রেন যাচ্ছে, চাকার রেলের মধ্যে ঘর্ষণ হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এর একটা প্রসারণ হবে। তাহলে এই দুটো বিষয় মাথায় রেখে দুটো রেলের জোড়ার মুখে কিছুটা ফাঁক রাখা হয়। ঠিক আছে সকলের? এবার দেখ, এবার যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হলো দ্বিধাতব পাত কি? দেখো, দ্বিধাতব পাত কি? দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে সেটি বেঁকে যায় কেন? ঠিক আছে, দেখ, তাহলে দ্বিধাতব পাত কি এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে দুটো ধাতব পাত কেমন? একই জ্যামিতিক আকৃতি বিশিষ্ট। দেখো, ধরো এইটা একটা মনে করো তামা, আর এটা হলো লোহা। মনে করো এটা তামা, এটা লোহা। এটা কেমন? অভিন্ন জ্যামিতিক আকার বিশিষ্ট। অভিন্ন জ্যামিতিক আকার বিশিষ্ট। এই যে দুটো পাত ভিন্ন ধাতুর,
এদেরকে যদি আমরা রিভেট করে আটকে দিই, ধরো এদেরকে রিভেট করে আমরা আটকে দিলাম, তাহলে এটাকে আমরা বলছি দ্বিধাতব পাত। তাহলে ক্লিয়ার হলো? তাহলে অভিন্ন জ্যামিতিক আকার বিশিষ্ট দুটো ভিন্ন ধাতব পাতকে রিভেট করে যদি আটকে দেয়া হয়, তাহলে সেটাকে আমরা বলছি দ্বিধাতব পাত। এবার দেখ, এবার যদি এটাকে আমরা উত্তপ্ত করি, মনে করো এটা তামা, এটা লোহা, তাহলে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার তুলনায় বেশি। তাহলে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার তুলনায় বেশি। এবার যখন আমরা এটাকে উত্তপ্ত করব, তাহলে এটাকে যখন আমরা উত্তপ্ত করব, তাহলে তামা বেশি প্রসারিত হবে, লোহা অতটা প্রসারিত হতে পারবে না। কিন্তু এটা রিভেট করে আটকানো, ফলে কি হয়ে যাবে, এটা এমন বেঁকে যাবে, যার বাইরের দিকে থাকবে বেশি প্রসারণ গুণাঙ্ক, মানে বেশি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধাতুর পাত, ভেতরে থাকবে তুলনামূলকভাবে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যুক্ত পাত। তাহলে আবার বলি, তাহলে এটাকে যখন উত্তপ্ত করা হচ্ছে, তামা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার তুলনায় বেশি, তামা বেশি বাড়বে লোহার তুলনায়, ফলে এটা বেঁকে যাবে, যার বাইরের দিকে থাকবে তামা, ভিতরের দিকে থাকবে লোহা। আবার তাহলে এটাকে কি করা হলো, তাপমাত্রা বৃদ্ধি করলে, তাহলে তাপমাত্রা এটা বৃদ্ধি করলে, এবার আমরা উল্টোটা করছি, তাপমাত্রা যদি হ্রাস করি, তাহলে তামা বেশি সংকুচিত হবে, লোহা কম সংকুচিত হবে, তাহলে আবারও বেঁকে যাবে, সেক্ষেত্রে বাঁকের বাইরের দিকে থাকবে লোহা বা কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যুক্ত ধাতু। তাহলে ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এইটা তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনীর সহায়িকা বই, পেজ নাম্বার 97, কোশ্চেন 15। ঠিক আছে? এবার দেখ, এবার একটা প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো, এই প্রয়োগমূলক প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে অভ্যাস করো। বলছে, আমি আর প্রশ্নটা লিখছি না, বলে দিচ্ছি, এটা তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনীর সহায়িকা বই, পেজ নাম্বার 97, কোশ্চেন 12। দেখো কি প্রশ্ন বলছে, বছরের বিভিন্ন সময়ে দুটি নির্দিষ্ট স্থানের মধ্যে দূরত্ব সঠিকভাবে মাপার জন্য ইনভারের স্কেল ও লোহার স্কেলের মধ্যে কোনটি বেশি উপযোগী ও কেন? তাহলে আবার বলি, বলছে বছরের বিভিন্ন সময়ে দুটো নির্দিষ্ট স্থানের মধ্যে দূরত্ব সঠিকভাবে মাপার জন্য ইনভারের স্কেল ও লোহার স্কেলের মধ্যে কোনটি বেশি উপযোগী ও কেন? দেখো, ইনভার হচ্ছে একটা সংকর ধাতু, এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.2 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আলফা ইনভার। এবার দেখ, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমি আলোচনা করি, 11.8
10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, ইনভার এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুবই কম। তাহলে এমন একটা, ধরো আমি স্কেল নিলাম যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুবই কম, তাহলে তাপমাত্রা বাড়ুক বা কমুক, এই স্কেলের সাহায্যে যদি আমি দৈর্ঘ্য পরিমাপ করি ত্রুটি খুব কম হবে। তাহলে অবশ্যই আমরা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে লোহার স্কেলের পরিবর্তে ইনভারের স্কেল বেশি পছন্দ করব। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে দেখো দুটোরই প্রসারণ গুণাঙ্ক রয়েছে, তার মানে দুটো স্কেলের সাহায্যেই আমরা বিভিন্ন উষ্ণতাতে বেশি বা কম সঠিক পাঠ পাবো না, কিন্তু যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুব কম তার ক্ষেত্রে ত্রুটি হবে খুব কম। তাহলে আমরা কোন স্কেলটাকে পছন্দ করব? ইনভার নির্মিত স্কেল আমরা পছন্দ করব। তাহলে এটা তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী সহায়িকা বই, পেজ নাম্বার 97, কোশ্চেন নাম্বার 12। এবার দেখ আরেকটি প্রশ্ন আমরা আলোচনা করব। সেটা হলো, প্রশ্নটা বলছে একটি ধাতব পাতের মাঝখানে ছিদ্র আছে। দেখো একটি ধাতব পাতের মাঝখানে ছিদ্র আছে। পাতটিকে গরম করলে, দেখো পাতটিকে গরম করলে ছিদ্রের আকারের কি পরিবর্তন হবে? তাহলে দেখো প্রশ্নটা কি না, একটি ধাতব পাতের মাঝখানে একটা ছিদ্র আছে, ঠিক আছে? ধরো এটা একটা ধাতব পাত, ও মাঝখানে দেখ বৃত্তাকার ছিদ্র আছে। তাহলে এই পাতের মাঝখানে একটা বৃত্তাকার ছিদ্র আছে। এখন যদি এর উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ছিদ্র বড় হবে এবং ছিদ্র বৃত্তাকারই থাকবে। মনে করো এই ছিদ্রটার প্রাথমিক ব্যাসার্ধ ছিল R1, উষ্ণতা T পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে ছিদ্রের ব্যাসার্ধ হবে R1 into 1 plus alpha T। তাহলে দেখো এটা ধাতব পাত, তার মাঝখানে একটা বৃত্তাকার ছিদ্র আছে। যদি আমরা ধাতব পাতের উষ্ণতা বৃদ্ধি করি ছিদ্র বৃত্তাকারই থাকবে এবং ছিদ্রের যে ব্যাসার্ধ সেটা বৃদ্ধি পাবে এই সমীকরণ অনুযায়ী। তাহলে এটা তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনীর সহায়িকা বই, পেজ নাম্বার 99, কোশ্চেন 30, ঠিক আছে? তাহলে আমরা আগের ভিডিও এবং আজ এই দুদিন আমরা কঠিনের প্রসারণ আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা তরল পদার্থের প্রসারণ আলোচনা করব।
তাহলে এই দুদিনে যে আলোচনাটা হলো তোমরা একটু ভালোভাবে অভ্যাস করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো।